বাংলা খেয়াল, বাংলা খেয়াল এটা নিয়ে বিতর্কের শেষ নেই। এটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক বাঙালিরা করে, যাদের মাতৃভাষা ধরে নেওয়া যায় বাংলা। পৃথিবীতে, আজকের পৃথিবীতে, এই উপমহাদেশের আচ্ছা যারা যারা সুন্দর সুন্দর মন্তব্য করছেন, এই যেমন স্যার প্রথমত আমি তোমাকে চাই, স্যার দ্বিতীয়ত আমি ফুচকা খেতে চাই, এগুলো করা বন্ধ করুন না। নিশ্চয়ই বয়স হয়েছে, আমার মনে হয় 6 বছর বয়স সকলেরই পেরিয়ে গেছে, বলুন, আমরা ধরে নিতে পারি। এবারে এবারে 3 বছর 3.5 বছরের মতো আচরণ করলে কেমন লাগে, তাই না? একটু বড় হলে মন্দ হয় না। এবারে সমস্ত মন্তব্য বন্ধ করুন, কেন আমি আর পড়ব না। আমি কেবল রাখাটা পড়ব, যিনি আমাকে বলে দেবেন সাউন্ড সব ঠিক আছে কিনা। দেখুন, বাংলাদেশে আজাদ রহমান ছিলেন কথাটা বলতে হচ্ছে, যিনি বাংলা খেয়াল চর্চা করেছেন, শেখানোর চেষ্টা করেছেন, অনুষ্ঠান করেছেন। পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে, অন্তত গত বছর দশকের মধ্যে আমি ছাড়া আর কেউ নেই বাংলা খেয়াল রচনা করে গাওয়ার, কেউ নেই। কাজেই এটা একটা বিভাগ, অনুগ্রহ করে যদি আপনারা শোনেন খুব ভাল লাগবে। খেয়াল আঙ্গিকটি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকটায়, শেষ ভাগে তৈরি হয়েছিল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলার দরবারে। খেয়াল তার আগে ছিল না, ছিল ধ্রুপদ, যেটা একটা খুব ভারী আঙ্গিক। সেখানে তানও নেই, কিছু নেই, তাল সর্বস্ব, এবং ভক্তি রস হচ্ছে যার প্রধান অবলম্বন। কিন্তু মোহাম্মদ শাহ রঙ্গিলা, তার ইচ্ছে হলো যে আর একটু কল্পনার আশ্রয়ে গান হোক। এই কল্পনার আশ্রয়, খেয়াল আরবিতে শুনেছি এবং ফার্সিতেও। খেয়াল মানে কল্পনা। আমরা যেমন বলি না আমাদের খেয়ালে, বাংলাতেও ওখানে কল্পনার মতো এসে গেছে, মেজাজ এই কট এসে গেছে। তা মোহাম্মদ শাহ রঙ্গিলার দরবারে 2 সভাশিল্পী ছিলেন, তারা নিজেদের নাম রেখেছিলেন আদারং আর সাদারং। তারা এই খেয়াল আঙ্গিকটির জন্ম দেন বলে ইতিহাসবেত্তারা বলেন। আবার কোনো কোনো ইতিহাসবেত্তা এও বলেন যে হজরত আমির খসরু তিনি খেয়ালের জনক। যাই হোক, কিন্তু এই যে সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলার দরবারে যে দুজন, এরা হিন্দি প্রেম কাব্যর কথা নিয়ে ওই কথাগুলির ভিত্তিতে খেয়াল গান শুরু করেন। খেয়াল মূলত একটা গান, এবং তার সঙ্গে কিছু কারুকার্য রয়েছে। ধ্রুপদে ছিল না তান, খেয়ালে এলো তান, ওই এরকম করে যে করে সেটা। সারগাম ছিলই না। সারগাম আমদানি করেন খান সাহেব আব্দুল করিম খান আমাদের 20 শতাব্দীতে। আমদানি করেন কর্ণাটিক সঙ্গীত থেকে। তিনি মাদ্রাজে গিয়ে, তখনকার দিনের মাদ্রাজ এখন চেনাই, তিনি শেখেন কর্ণাটিক সঙ্গীত, এবং সেখান থেকে তিনি সারগাম, ওই সারেগামা পাধানিসা এরকম আর কি করে আমরা যে গাই, সেটা আমদানি করেন। আর খেয়াল মানে কল্পনা, ফলে তার মধ্যে একটা বিস্তার, কথার সঙ্গে সুর মিলিয়ে একটা বিস্তার।
দেখুন, এটা এমন একটা জিনিস, এ ভাষার মতো। আমাদের এটা প্রায়ই শুনতে হয়, আমরা বলিও, খেয়াল ঠুমরি আমরা বুঝি না, ক্লাসিক্যাল গান বুঝি না। আর যারা ক্লাসিক্যাল মিউজিকের লোক তারাও আমাদের মতো আনাড়ি লোকদের বলেন কি বোঝো সেই। ফলে সাধারণ বাঙালি পড়েন খুব বিপদে। আর এমন তাল ঠোকে এমন কাণ্ড কারখানা হয় যে সে আর শোনার মতো নয়, কষ্টই হয় শুনতে। খুব সত্যি কথা বলতে কি, আপনারা যদি আমাকেই জিজ্ঞেস করেন তুমি কি নিজে আজকাল খেয়াল শোনো, আমি হাত জোড় করে আপনাদের বলছি প্রচুর শুনেছি। কিন্তু আজ আমার যিনি ঈশ্বর, এমনকি আমির খান সাহেবেরও খেয়াল, সত্যি বলছি মিনিট 15-20 বেশি আর শুনতে পারি না। ওই একটা রেকর্ড কোনো রকমই শুনি। তেমনি আমার যখন যৌবন ছিল তখন দুই দেবতা ছিলেন আমাদের কলকাতায়। একজনের নাম আমির খান, আরেকজনের নাম নিখিল বন্দ্যোপাধ্যায়। এখন মায়ের পেট থেকে বাচ্চা বেরিয়ে পড়লেই তিনি হয় ওস্তাদ নয় পণ্ডিত। আমার যৌবনকালে, আমি 70 দশকের কথা বলছি, 74 সাল 75 সালের গোড়াতেও আমি নিখিলবাবুর বাজনা শুনেছি। তারপর আমি দেশ ছেড়ে চলে যেতে হয়, যদি এটাকে আমার দেশ বলতে পারি। তখন কিন্তু শ্রী নিখিল বন্দ্যোপাধ্যায় বলা হতো, পণ্ডিত বলা হতো না। একমাত্র আমির খান, বড় গোলাম আলী খান, এদের ওস্তাদ বলা হতো। পণ্ডিত ভীমসেন যোশীও কিন্তু আমরা শুনিনি আমার যৌবন কাল অব্দি। শ্রী ভীমসেন যোশী, ভীমসেন যোশী। এমনকি 5-এর দশকের 1950 সালের একটা রেকর্ডিং আছে, ইউটিউবেও সেটা আছে, আমি অন্তত শুনেছি। তাতে ঘোষক বলছেন আসরে আসছেন আমির খান, ওস্তাদও বললেন না। তিনি গাইবেন অমুক রাগনন্দ, সঙ্গে তবলা বাজাবেন অমুক, কোনো ওস্তাদ পণ্ডিত কিচ্ছু নেই। তা যাই হোক, গান শোনার জন্য আর ওস্তাদি দরকার কি, পাণ্ডিত্যেরই বা দরকার কি? ভালো লাগলে আমরা শুনব। ভালো কি লাগে? রবীন্দ্রনাথ বলছেন ভালো জিনিস ভালো লাগারও একটা সাধনা আছে। কথাটা বড় সত্য, খুব সত্যি কথা। পেইন্টিং, নন্দলাল বসু, অবন ঠাকুর, নন্দলাল বসু দুজনেই অনুযোগ করেছিলেন পেইন্টিং কোথায়? আমরা ঘরে ক্যালেন্ডারের ছবি টাঙিয়ে রাখি, কোথায় পেইন্টিং? আমরা কজন কবার জীবনে একবারও কি একটা ছবি কিনেছি, আঁকা ছবি? খেয়াল করুন তো। আমরা তো কত সময় কত টাকা খরচ করি, কিন্তু আমাদের দেশেরই ধরুন কোনো পেইন্টারের ছবি 50 টাকা দিয়েও কি আমরা কেনার কথা ভাবি? তা ক্লাসিক্যাল মিউজিকের অবস্থাটাও প্রায় সেরকম। বোঝার জিনিস এটা না। বাংলা ভাষার বুঝতে গেলে তো আমাদের সমাস, অনেক বিধিলং বিধিলিং কত কি জানতে হয়। আমি যেমন কিছুই জানি না, তো চলে তো গেল জীবনটা, কথা তো বলছি। তেমনি সঙ্গীত। এবারে এই শোনার অভ্যেস, যেমন প্রমথ চৌধুরী একসময় লিখেছিলেন যে সমানে খবরের কাগজ পড়লে একটা মন্দাগ্নি হয়, মানে ডিসপেপসিয়া। তখন আর অ্যাপিটাইট থাকে না, খাবার স্বাদ থাকে না, ইচ্ছেগুলো থাকে না। যেমন সমানে রাজনীতির কচকচানি চালালে বা সারাক্ষণ ধর্ম ধর্ম বা নাস্তিকতা বা পলিটিক্স চালালে আর রসে বসে থাকার জায়গাটা থাকে না, মনে হাওয়া বাতাস খেলে না। তেমনি সারাক্ষণ ব্যাকরণ আওড়ালে মুশকিল। তা প্রমথ চৌধুরী, যার এই 150 বছর, কিন্তু কোথায় কেউ জানেই না। তিনি একসময় লিখেছেন একটা তার প্রবন্ধে যে
ব্যাকরণ হলো সব সব নষ্টের গোড়া। কারা জানি একটা লাইব্রেরির সব বই পুড়িয়ে দিয়েছিলেন এবং প্রমথচৌধুরী লিখেছেন কিছু অন্যায় করেননি, সবকটা বই ছিল ব্যাকরণের, পুড়িয়ে দিয়েছে, বেশ করেছে। তা আমাদের সঙ্গীতেও যদি সারাক্ষণ ব্যাকরণের কচকচি হয় তাহলে তো ভালো লাগবে না, তাই না? তা আমাদের একটা বিরাট সুবিধে বাঙালির যে আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। বাংলা খেয়াল কিন্তু গতকালের খোকা নয়। বাংলা খেয়াল রবীন্দ্রলাল রায় মহাশয় বিশ্বভারতীতে যিনি ছিলেন রবীন্দ্রনাথের আমলেই, যার কাছে এক বিশাল সঙ্গীত শিল্পী, কর্ণাটিক সঙ্গীত শিল্পী MS সুব্বলক্ষ্মী হিন্দুস্তানি সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন। সেই রবীন্দ্রলাল রায় তার রাগ নির্ণয় বইটিতে খুব চমৎকারভাবে লিখেছেন কিছু ইতিহাসের জায়গা, যে বাংলা খেয়াল অনেক আগে থেকেই ছিল। স্বামী বিবেকানন্দ বাংলা খেয়াল গাইতেন। তেমনি দ্বিজেন্দ্রলাল রায়ের বাবা দেওয়ান কার্তিকেয় চন্দ্র, তিনি খেয়ালের গুণী ছিলেন এবং কিছু বাংলা খেয়ালও তিনি গাইতেন বলে শোনা যায়। কালক্রমে বাংলায় ধ্রুপদ গাইবার চেষ্টাও হয়। আমাদের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর ঘরানা, ঘরানা মানে হলো স্কুল, এই ঘরানা নিয়ে আবার আর এক মুশকিল। এই ঘরানা সে ঘরানা, এটা অনেকটা জাতপাতের মতো, বুঝতে পেরেছেন? এটা নিয়ে মাথা বেশি না ঘামানোই ভালো। মানে কোনো আধুনিক মানুষ হঠাৎ এ ব্রাহ্মণ, সে অমুক, সে কৈবর্ত, সে কি যেন, এসবের দরকার কি, তাই না? মানে বোকা বোকা ব্যাপার। এগুলোর থেকে তো আমরা বেরিয়ে এসেছি, বিশাল উচিত অন্তত। তা ঘরানা, আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে ঘরানাটা কি। আপনাদের আমি একটা চমৎকার উদাহরণ দিই। গৌতম ঘোষ চলচ্চিত্রকার, তিনি যখন ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের ওপর তার ডকুমেন্টারিটি করেন, সেই ছবিটি উদ্বোধন করতে খান সাহেব কলকাতায় এসেছিলেন। এটা হচ্ছে ৭৯ সাল নাগাদ, না 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 না, এটা হচ্ছে ৮৫ সাল, ১৯৮৫ সাল। কেমন? আমি তখন সবে আমেরিকা থেকে ফিরেছি, আমার মনে আছে। তা এই কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে উদ্বোধন হলো, ঠাসা অডিয়েন্স একদম, এবং বিসমিল্লাহ খান সাহেব বসে আছেন। তো ওকে আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ বললেন যে আপনি কিছু বলুন। তো উনি প্রথমেই মিষ্টি হেসে রস করে বললেন, আমি গান গাই, মানে সানাই বাজাই, লোকে ভাবে আমি লোকের জন্য বাজাচ্ছি, না, আমি আল্লাহর জন্য বাজাই। বলে খুব একটা রঙ্গ করে হাসলেন, যেন কি গোপন কথা বলে দিলেন। দেবতার মতো, এরা সব দেবতা। তারপর আবার খোঁচানো হলো, আরে কি আর একটু বলুন। তখন উনি একটা সাংঘাতিক দামি কথা বললেন, আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করিনি। উনি বললেন, ঘরানা বলে একটা কথা শোনা যায়। তো ঘরানাটা কি? উনি বললেন, দেখুন, কেউ সা বলে, সা সা, কেউ বলেন সা সা, কেউ সা লাগান, সা সা, কেউ হয়তো সা লাগান সা। এই এক একটা ঘরানা, এক একটা ধরন। আশা করি আপনাদের এটা খুব কাজে লাগবে। মানে আমি এটা আমার প্রায় বেশ, তখন আমার কত ৩৬ বছর বয়স, যখন এটা শুনেছি খুব কাজে লেগেছিল। যদি ছোটবেলায় শুনতাম আরও কাজে লাগতো। কেমন? তা বন্ধুরা, এই নানান ঘটনার উৎপাত, এ বলে আমারটা ভালো, সে বলে আমারটা ভালো, সে বলে, এই সব নিয়ে চলেছে। বিষ্ণুপুর ঘরানার শিল্পী সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমরা তাকে সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় বলি, তিনি আকাশবাণী কলকাতার অনুমোদিত শিল্পী ছিলেন, খেয়াল, ধ্রুপদ, ধামার, টপ্পা ইত্যাদির।
অনেকগুলি বিভাগে। তো তিনি বাংলা খেয়াল নিয়ে লড়াই করেন, তার জেহাদ। এবং তিনি জোরজার করে রেডিওতে বাংলা খেয়াল গেয়ে দেন। রেডিও লোকেরা বলে, এ আপনি কি অন্যায় কাজ করলেন, আপনি কোন অধিকারে বাংলায় গাইলেন? উনি বললেন, বেশ করেছি, গিয়েছি। আকাশবাণী কলকাতা বললেন, মোটেও না, আপনি জানেন এটা বারণ, লেখা কোথায় দেখান, কোথায় নিয়ম দেখান, দেখাতে পারে না। এইরকম সময় কেশকার ছিলেন 52 থেকে 62, বোধহয় PV কেশকার, আমি নামটা এক্ষুনি মনে পড়ছে না তাৎক্ষণিক, কেশকার, তিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের, ভারতের কেন্দ্রীয় সরকারের বেতার ও তথ্যমন্ত্রী 52 থেকে 62, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় মন্ত্রিসভা। খুব গুরুত্বময় একজন ব্যক্তিত্ব। তা কেশকার সাহেব একটা কাজে কলকাতায় এসেছিলেন, সবাই সাংবাদিকরা ছেঁকে ধরলেন, বললেন যে একটা কাণ্ড ঘটে গেছে আকাশবাণী কলকাতায়, আমাদের প্রিয় শিল্পী সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলায় খেয়াল গেয়েছেন, তাই নিয়ে খুব গোলমাল, খবরের কাগজে বিস্তর লেখালেখি, এমনকি তির্যক বেরিয়েছে যে মাথায় ইঁট খেয়েছেন না লাঠি খেয়েছেন, মাথাটা ফুলে গেছে। কেন? তিনি বাংলায় খেয়াল গাইতে চেয়েছিলেন। তা কেশকার সাহেব বললেন, এ আবার কি কথা, আমাদের নীতি হলো সবাই তার মাতৃভাষায় গাইবে, যে গানই গাক তার মাতৃভাষায়, তা যদি না গায় তাহলে প্রসার হবে কি করে, সব তো এক জায়গায় ঘুরবে। তারপর বললেন, ভাববেন না, আমি দিল্লি যাচ্ছি, ফিরে এসে আবার বলবো। দিল্লি গেলেন, ফিরে এসে বললেন, একদম কিচ্ছু এর মধ্যে সন্দেহের অবকাশ নেই, প্রত্যেকের অধিকার আছে তার মাতৃভাষায় গান গাওয়ার, খেয়াল হলে খেয়াল, ধ্রুপদ হলে ধ্রুপদ, ধামার হলে ধামার, টপ্পা হলে টপ্পা, আধুনিক গান হলে আধুনিক গান, ভক্তিগীতি হলে ভক্তিগীতি, তা পল্লীগীতি হলে পল্লীগীতি, তার মাতৃভাষায়। ততদিনে সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে গেছে, তিনি বোধহয় একটা কন্ট্রাক্ট পেয়েছিলেন এরপর পুরোদস্তুর, যে তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলায় খেয়াল গাইবেন এবং এটা আলোচনা হবে। দেখবেন ইন্টারনেটে এটা না আছে কোথাও একটা, সেই কন্ট্রাক্টের একটি প্রতিলিপি। তারপর উনি বেশি দিন বাঁচেননি। এরপর আচার্য তারাপদ চক্রবর্তী, তার খুব স্বাদ ছিল বাংলায় খেয়াল গাওয়ার, এবং তিনি চেষ্টাও করতেন, তিনি গাইতেন। আচার্য চিন্ময় লাহিড়ী, তিনিও চেষ্টা করেছেন। আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, যার সংস্পর্শে আমি এমনকি ছিলাম, সবিনয়ে জানাচ্ছি, তিনি আমায় বলেছিলেন, সুমন, খেয়াল কিন্তু বাংলায় গাওয়া দরকার। তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। এটা বললে তো আপনারা বুঝতে পারবেন, জানাও দরকার। 1966 সালে এই অধম, অনেকে প্রত্যেক বছরই কেউ না কেউ হয়, সেই বছরে এই অধম, আমার তখন অধমের বয়স 17, আকাশবাণী সঙ্গীত প্রতিযোগিতায় রাগ প্রধান আর ভজনে বেশ মানে সবার উঁচু প্রথম স্থান পেয়েছিল, বুঝতে পেরেছেন। ফলে দিল্লিতে এবার গাইতে যেতে হবে। তা আমায় জ্ঞানপ্রকাশ ঘোষ তৈরি করেছেন, কারণ কলকাতার, আমি তো কলকাতার মানে ক্যান্ডিডেট, তা আমাকে তো উনি তৈরি করবেন, উনি প্রডিউসার আকাশবাণী কলকাতার। 66 সালে, অনেক দিনের ব্যাপার। তো উনি আমায় বেশ মাসখানেক ধরে ভজন এবং রাগ প্রধানে তৈরি করে, ফলে এই একটা বিরাট এক ব্যাপার হয়েছিল যে রাগ প্রধান গানটা যে ঠিক কি, একটা স্পষ্ট ধারণা সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের কাছ থেকে পেয়েছিলাম, এবং সেই সঙ্গে ছিলেন অসামান্য, তাকে আমি তার কি বিশেষণ, আসুন বিশেষণ বর্জিত বলি, কেননা দীপালি নাগের বিশেষণ কি হবে। এই জীবনে যদি একজন আধুনিক সঙ্গীতকার, সঙ্গীতজ্ঞ দেখে থাকি, তার নাম দীপালি নাগ। তা এবারে হলো তো, কিন্তু সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পর আর বাংলায় খেয়ালের চর্চাটা অনেক কমে গেল। এর একটা কারণ হয়তো এই, বন্ধুরা, যে বাংলার শিল্পীরা দেখলেন পশ্চিমবঙ্গের যে বাংলায় খেয়াল গাইলে সর্বভারতীয় বাজারটা তো ধরা যাবে না, তাই। কিন্তু সেই সঙ্গে একটা অদ্ভুত উন্নাসিকতা এলো,
মাতৃভাষাকে নিয়ে তার বিরুদ্ধে উন্নাসিকতা। লোকের তো মাতৃভাষা নিয়ে উন্নাসিকতা হয় না, আমাদের উল্টো। বাঙালি তো অনেকেই বললেন না বাংলায় খেয়াল হয় না কেন। আপনারা এটা জেনে রাখুন, হিন্দি, হিন্দুস্তানি যেটাকে পাকিস্তানে উর্দু বলা হয়, হিন্দি, হিন্দুস্তানি, ঠেট, ব্রজবুলি, এছাড়াও হিন্দির আরেকটি ভোজপুরি, ভোজপুরি, পাঞ্জাবি, মুলতানি, রাজস্থানী, গুজরাটি, মারাঠি, 10টা হলো। দরি, দরি হলো পার্সিয়ানের আর একটা পার্শ্ব ভাষা। 11টা ভাষা আপনাদের বললাম, আরও বোধহয় 1-2টো ভাষা আছে। এই এতগুলো ভাষায় নিয়মিত খেয়াল রচনা ও চর্চা হয়। দেবী সরস্বতীর এক বরপুত্র বড়ে গোলাম আলী খান সাহেব পাঞ্জাবিতে গাইতেন, ঠুংরি গাইতেন পাঞ্জাবিতে। দেবী সরস্বতীর 2 বরপুত্র সালামত আলী খান সাহেব, নাজাকাত আলী খান সাহেব, পাকিস্তানের অসামান্য 2 শিল্পী, তারা পাঞ্জাবিতে গাইতেন। সইয়া বিনা গর সুন, গর এটা পাঞ্জাবি, তাই না? সইয়া বিনা গর সুন পাঞ্জাবিতে গাইছেন, বিখ্যাত তাদের পাহাড়ি ঠুংরি। প্রত্যেকে তার ভাষায় গাইছেন, বাঙালির কে বলে। তো যাই হোক মাননীয় বন্ধুরা, আমি এই আমার এখন 72 চলছে, 71 পূর্ণ করে 72 চলছে। আমি আমার বাল্যকাল থেকে খেয়াল শেখার সুযোগ পেয়েছি কালীপদ দাস নামে এক অসামান্য শিক্ষকের কাছে এবং শিল্পীর কাছে। তিনি একদম ছোট্টবেলা থেকে আমায় তৈরি করার চেষ্টা করেছেন। কালক্রমে তাঁরই দৌলতে আমার সামনে খুলে গেছে। তিনি বলতেন সব জায়গা থেকে শেখো, এমনকি যন্ত্রসঙ্গীত থেকে শেখো। সে তার সরোদ, সানাই, বাঁশি, ট্রাম্পেট, যা যা যন্ত্র শুনবে সেখান থেকে আঙ্গিক শেখো। এক আশ্চর্য সুন্দর মানুষ ছিলেন। এবং তাঁরই উৎসাহে দেবী সরস্বতীর আর এক বরপুত্র আমির খান সাহেবের গান শোনা, তার চর্চা করা, তার আওতায় থাকা এবং আমার পিতৃদেবের সৌজন্যে খান সাহেবের সঙ্গে কিঞ্চিত তার কিছু কাছে যাওয়া, কিঞ্চিত শেখার চেষ্টা করা, এইসব সুযোগ হয়েছিল। তখন পৃথিবীটাই ছিল অন্যরকম। তা আমি প্রশিক্ষিত হয়েছি কিন্তু হিন্দুস্তানি খেয়ালে। কিন্তু আমাদের সময় নিয়ম কি ছিল? আমার বাবা সুধীন্দ্রনাথ, আমার মাস্টারমশাই কালীপদ দাস, তারা বলতেন 40 বছরের আগে নৈব 40 বছরের আগে মঞ্চে উঠবেই না, আসরে যাবেই না। এখন যেমন প্রায় বাবা মার বিয়ে হবে হয়তো কথা হচ্ছে, সেই সময় থেকে যে সন্তান আসতে পারেন তিনি চলে গেছেন বাণিজ্যে। তিনি গিটার হাতে বা তানপুরা নিয়ে বা স্বরমণ্ডল নিয়ে করে তিনি নেমে পড়েছেন। ব্যাপারটা এরকম ছিল না। থাকলে আমাদের ঐতিহ্য এরকম হতো না। 12টাটা অনেক আগেই বেজে যেত। তা আমাদের গাইতে দিত না, বুঝতে পেরেছেন? ভাগ্যিস। তা ওই জন্য কিন্তু আমি শেখার চেষ্টা করেছি এবং এটা মনে হয়েছে আমি যদি বাংলায় খেয়াল না গাই তাহলে বৃথা। কারণ আমি তো ওই কি এরি ফেরি কি সব কথা বুঝতেও পারি না। মাস্টারমশাইকে বলতাম, আচ্ছা আমি আবার গুরুজি টুরুজি সব জি ব্যাপারটা আমার ভাল লাগে না। কেন জানি না, জিটা আমার ভাল লাগে না। জি এইচ থাক না, যেখানে গুরুজি না মাস্টারমশাই বলতাম। আমাকেও আমার ছাত্রছাত্রীরা মাস্টারমশাই বলেন, অনেকে ভাল লাগে। ওনাকে বলতাম, উনি বলতেন যে বাবা ভাই আমি কি করি আমি তো জানি না এর মানে সব। ফলে এরি উরি সব কি বুঝতেই পারি না, বুঝতে পেরেছেন? আচ্ছা, ইতিমধ্যে আবার আর একটা প্রবলেম।
তা আমাদের সঙ্গীতের সংসারে নানান প্রবলেম। এরই মধ্যে একটা তত্ত্ব এলো, খেয়ালে কথার কোনো গুরুত্ব নেই, তাহলে কথা আছে কেন? পণ্ডিত ভাতখণ্ডে তাহলে আর্গু করেছেন এক সময়, তাহলে তো চেয়ার টেবিল খাট পালঙ্ক এসব কথা দিয়ে করলেই হয়, সেটা তো হচ্ছে না। দীর্ঘকাল এরকম একটা আমাদের মাথায় পেয়ে বসেছিল, কথার কোনো গুরুত্ব নেই। ফলে কথাগুলো কি হতো, ঠাকুর দেবতার নাম, আল্লাহ বিল্লাহ এইসব কথা, রাধা কৃষ্ণ, সে অনন্তকাল তারা যমুনার ধারে পায়চারি করছেন এবং তাদের সখীরা কি করছেন তারাই জানেন, জিলিপি খাচ্ছেন, চারদিকে ওদিকে হনুমানরা নৃত্য করছেন। আর বসন্তের রাগ হলে আর দেখতে হবে না, হ্যাঁ বসন্ত মানে অমুক মানে বাহার, এই অমুক তমুক বাহার, মানে কথায় কথায় বাহার। আচ্ছা, আর বর্ষার যদি হয় তাহলে তো হলো উমড় ঘুমড় এইসব কথা দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর বর্ষা, সেই একই টাইপের কথা। হ্যাঁ, তার থেকে আর কিছু বেরোচ্ছে না। এখন আমরা ভাবছি ওই পুরনোর চর্চাটা করে যাব। রবীন্দ্রনাথ বলছেন অজন্তা ইলোরার ছবি খুব ভালো, তাই বলে কি বাকি জীবনটা তাতে দাগা বুলিয়ে কাটাতে হবে? এই একটা জায়গা, রবীন্দ্রনাথ আমাদের ভরসা। তিনি ছিলেন বলে গানের কথার গুরুত্বটা পেয়েছে কাব্যসঙ্গীত, আধুনিক বাংলা গান তৈরি হতে পেরেছে। তেমনি আমার বিশ্বাস তাঁরই প্রসাদে বাংলা খেয়াল। কেউ আমরা ভেবে দেখি না, কিন্তু যে ধাক্কাটা তিনি আধুনিক গানে দিয়েছিলেন, খেয়াল তার চেয়ে তার বাইরে হতে পারে না। যেমন ধরুন, আপনাদের একটা ছোট্ট জিনিস শোনাই, কেমন? রবীন্দ্রনাথের গান, এ মোহ আবরণ খুলো, খুলে দাও। এই গানটা আমি একতালে, বিলম্বিত একতালে আপনাদের শোনাবো। এটা একটা বাংলা খেয়াল, খেয়াল হিসেবে গাওয়া যায়। এই গানটা কেউ তালে গাই না, রাজেশ্বরী দত্ত শেষ গেয়েছিলেন। প্রথম কথা, এই গানটা কেউ জানেই না। এবারে ধরুন আমরা যদি এই গানটা এবারে দেখি, এ মোহ আবরণ খুলে দাও হে, এ মোহ আবরণ। এই যেটা আপনারা শুনছেন বন্ধুরা, এটাই কিন্তু বাংলা খেয়ালের একটা আঙ্গিক, একটা বন্দিশ বা খেয়াল গান। এবারে এটার সঙ্গে যদি আমরা কিছু স্বর বিস্তার করি, এটাকে ইনট্যাক্ট রেখে, এর ওপর খোদার ওপর খোদকারি না করে, হে মোহ আবরণ খুলে দাও হে, এ মোহ আবরণ, এ মোহ আবরণ। ইমন রাগ, তার উপর রবীন্দ্রনাথ এটা বেঁধেছেন। এবার আমি ইমন রাগের উপর স্বর বিস্তার করছি, এ মোহ আবরণ। বিলম্বিত একতাল বাজছে। খেয়াল দুভাগে হয়, একটাকে বলা হয় ছোট খেয়াল, সেটা সাধারণত মধ্যলয় দ্রুতলয় হয়, আর একটা বিলম্বিত লয়, এটাকে বলা হয় বড় খেয়াল। কেমন? আমরা এখন বড় খেয়াল গাইছি, এ মোহ আবরণ, এ মোহ আবরণ।
দাও হে এ মোহ আবরণ। রাখা এবার শোনো তো তবলাটা। তানপুরার তবলাটা রাখা একটু শুনে বলো। তবলাটা তুমি বলছো আর একটু জোর করা সম্ভব? হ্যাঁ, আমি একটু জোর করেছি। এবার হে ধন্যবাদ রাখা, ধন্যবাদ। এ মোহ এ মোহ আবরণ। বন্ধুরা, আপনারা কিন্তু বাংলা খেয়াল শুনছেন, রবীন্দ্রনাথের গান। রাগ ইমন, তাল বিলম্বিত একতাল, 12 মাত্রা। হে মোহ আবরণ আবরণ আবরণ। এই যে আমি যেটা করছি, এটা হলো সেই কল্পনার বিস্তার, খেয়াল। আরবি ফার্সি আমাদের কল্পনা, খেয়াল। নিজের খেয়ালে আছি আমরা। এ মোহ আবরণ হে মোহ। যারা অভ্যস্ত নন, এই যে বানানো হচ্ছে, এটা কিন্তু অনুমোদিত স্বরগুলোকে নিয়ে। যে স্বরগুলো ইমানে অনুমোদিত নয়, আমি কিন্তু সেগুলো স্পর্শ করতে পারবো না। এ মোহ আবরণ এ মোহ আবরণ খুলে দাও হে দাও এ মোহ আবরণ। এরম ভাষা পৃথিবীতে আর নেই। সঙ্গীতাচার্য দিলীপ কুমার রায়, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র, তিনি তার সাংগীতিকী বইয়ের ভূমিকায় লিখছেন যে 1903-এর দশকে, 30 দশকে স্ট্র্যাঙ্গুয়েজ নামে এক সাহেব এসেছিলেন ভারতে একটা গবেষণা করতে। গবেষণার বিষয় হিন্দুস্তানি সঙ্গীতের উপযুক্ত ভাষা কোনগুলো। দীর্ঘকাল ভারতে থেকে সব শুনে তিনি সিদ্ধান্ত নেন দক্ষিণ ভারতীয় ভাষাগুলোর মধ্যে তেলেগু আর উত্তর ভারতীয় ভাষাগুলোর মধ্যে বাংলা হলো সবচেয়ে উপযুক্ত ভাষা হিন্দুস্তানির উচ্চাঙ্গ সঙ্গীতের, রাগ সঙ্গীতের, অর্থাৎ খেয়াল, ধ্রুপদ, ধামার, টপ্পা। এবং সেটা কিছুমাত্র ভুল না। কেবল আমাদের বাঙালিদের একটা সমস্যা হচ্ছে, আমরা আমাদের ভাষাটাকে নিয়ে কিরমটা করি। হিন্দি নিয়ে কেউ এরম করে না দেখবেন, কিন্তু আমরা বাংলাটা যেন পারতপক্ষে ঠিক উচ্চারণ করতে, ওর মধ্যে আমাদের একটা অদ্ভুত অদ্ভুত একটা গর্ব আছে। ঈশ্বরই জানেন কেন গর্বটা। যাই হোক, মোদ্দা কথা, সবচেয়ে উপযুক্ত ভাষা উত্তর ভারতীয় ভাষাগুলোর মধ্যে সেই ইউরোপীয় ভদ্রলোক সাব্যস্ত করেন বাংলা। হে মোহ আবরণ খুলে দাও দাও খুলে দাও দাও হে মোহ আবরণ আবরণ খুলে দাও হে এ মোহ আবরণ। এই অবধি এইখানটা রাখলাম। কেন? তার কারণ এটা রবীন্দ্রনাথের কম্পোজিশন।
কিন্তু আজ বা ভাবিকালে কেউ, কোনো বাঙালি বা যে কোনো মানুষ এই গানটির উপর ভিত্তি করে এটি পুরো দস্তুর খেয়াল গাইতে পারবেন। শুধু ওই যে ছোট খেয়াল যেটা, মানে যেটা মধ্যলয় বা দ্রুতলয়, তার জন্য তাকে আরেকটি গান বেছে নিতে হবে। সেটা তিনি রবীন্দ্রনাথের গান থেকেই বেছে নিতে পারেন। যেমন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, ইমান রাগে। এখন এইসব গানের সঙ্গে বেশি তান সারগাম করলে মাহাত্ম্য চলে যায়। ওই জন্যই দেখতে হবে যে কোন পোশাক পরাবো। এই বুড়ো তা হলামই বা বুড়ো, অনেকে বলে না আপনি বুড়ো হননি। কে বলেছে আমি বুড়ো হইনি? আমি বড় হইনি, আমি বুড়ো হয়েছি, দস্তুর মতো বুড়ো। ধরুন আমি ঠিক করলাম কেউ কেউ খুব রেগে যাবেন, কেউ আনন্দ পাবেন, চেষ্টা করবো নেমন্তন্ন করতে নিয়ম রক্ষা করে। ধরুন আমি একটা বিয়ে করলাম, করতেও তো পারি, বলুন, ঠেকাচ্ছে কে? করলাম, আইনত কিন্তু কোনো বাধা নেই। কেউ হয়তো বললেন আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সংসারের বাঁধনে। আমি বুড়ো মানুষ, সেদিন ভরসা রাখি সবেই হবে, ওরে বুড়ো হবেই হবে। হলাম, আমার পরিবারের সকলে, আমার নবীন বন্ধুরা যারা আমার পরিবার, তারা বললেন ঠিক আছে, আছি কবির, আছি। এইবার আমি কিরম পোশাক পরব? আমি যদি এখন নব্য বর সাজতে চাই, তা তো রাস্তায় কুকুর তাড়া করবে আমায়। মানে করোনা এমন কি হয়তো, একে ধরে কোনো লাভ নেই, একে বাদ দাও। কাজে কিরকম পোশাকটা হবে, কেমন দেখতে লাগবে? বিষ্ণু দে তার যামিনী রায়ের ওপর বইটাতে লিখেছিলেন, একবার ভারত স্বাধীন হয়ে গেছে, তখন এক সোভিয়েত জেনারেল কনসালকে নিয়ে তিনি চেয়েছিলেন যামিনী রায়ের বাড়িতে যেতে। তা বিষ্ণুবাবু নিয়ে গেছেন। তা যামিনী রায় যখন জানতে পেরেছেন তিনি এটি কমিউনিস্ট দেশের জেনারেল কনসাল, ভারতের মিত্র দেশ, তিনি বিষ্ণুবাবুকে বলছেন, বিষ্ণু ওই সাহেবকে জিজ্ঞেস করো তো, সারা পৃথিবীতে যখন সাম্যবাদ এসে পড়বে পুলিশের পোশাক কেমন হবে? ভেবে দেখুন একবার, যামিনী রায় প্রশ্ন করছেন, সারা পৃথিবীতে যখন এসে পড়বে সোশ্যালিজম, পুলিশের পোশাকটা কি রঙের হবে, কেমন হবে? এটা বিষ্ণুবাবু যখন বললেন সেই সাহেবকে, সাহেব কাঁদতে আরম্ভ করে দিয়েছিলেন, কেঁদে ফেলেছিলেন। তা কার পোশাক কেমন? কাজে গানে এটা কিছু বড় জায়গা, একটা সুযোগ আছে বলেই, যেমন মুসাফির মুছে দে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া করে একবারে, এবারে এইটাকে মানে চারদিকে গিলে করতে আরম্ভ করলাম। জহর রায় বলেছিলেন যে একজন বিশিষ্ট নজরুলগীতি শিল্পী, ওর গান কেমন লাগে, তো গিলে পাঞ্জাবির হাতা দুটোকে করে লোকে, সারা পাঞ্জাবিটাই যদি গিলে করে তাহলে কি হবে, তাহলে কি করে হবে? কাজে নজরুলের গানগুলি, বেচারা নজরুল সব গিলে হয়ে গেছে, এমন গিলে যে আর থাকা যায় না, মানে কথা এরকম একটা হচ্ছে। খেয়ালেও তাই, এরকমটা নানান রকম উইনি, মানে ইংরেজিতে ঘোড়ার ডাকের নানান, যেমন স্নিকার একটা হচ্ছে ছোট উইনি, একটু বড় করে ওঠা, ঠিক খেয়াল মানে এই জায়গায় চলে এসছে যে নানান ধরনের রেশা ধ্বনির মানে
কোনোটা উঁচুতে, কোনোটা নিচুতে, মাঝামাঝি কোনো লোকে শোনে না। যে এখন যদি আমি দাঁড়িয়ে আছো তুমি আমাদের মধ্যে জানি না বাবা গাড়ি করতে আরম্ভ করে, হবে না। এই জায়গাটা আমাদের দেখার দরকার বাংলা খেয়ালে, যে বাংলা ভাষার একটা নিজস্বতা আছে বন্ধুরা, তা নিয়ে আমরা যথেচ্ছাচার করতে পারি না। এই জায়গাটা যদি আমরা একটুখানি মাথায় রাখি। আসুন এবারে আপনাদের একটা এই ইমান রাগটাই যখন আমরা এলাম, আমার আসলে ইচ্ছে ছিল পানালাল ঘোষ মশাই, যার 24 তারিখে মৃত্যুদিন গেছে, তার একটি রাগ আপনাদের আমি শোনাবো, কিন্তু বেশ অনেকক্ষণ তো গেল কথায় কথায়, যে রাতও হচ্ছে, একটু হতো আজকে, কেন ওরাও বলেছেন, পুরবীর বন্ধুরা বলছেন এটা আলোচনা সমেত, আলোচনাটা হওয়া দরকার, একটাখানে পরিপ্রেক্ষিত তৈরি হয়, সেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারি, শুনতে পারি। আসুন আমরা ইমান রাগটাতেই ধরি। ইমান রাগে একটি আপনাদের বিলম্বিত ঝুমরায় একটি বাংলা খেয়াল গান, তারপর আমরা মধ্যলয়ে যাব। ইমান, এই গানের কথা হলো এ অধমের লেখা। সে আসবে কিনা জানি না, যদিও বলেছে, কে কাকে বলেছে কোন কথা, কথা দেবে বলে কথার খেয়ালে। এলো স্থায়ী অন্তরা, আমিও কি কথার খেলাপ করিনি কখনো, মনে কি রাখেনি আজও একজন, কথা না রাখার কথার খেয়ালে। নতুন করে আমাদের ভাষা তৈরি করতে হবে। ওই একরকম রাধা কৃষ্ণ আর শিব আর দুর্গা আর আল্লাহ বিল্লাহ আর যমুনার ধারে ডিগবাজি কেন? আর কতদিন গণেশের সুর? আমরা পাল্টাবো না? ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু এমনকি এই রিয়াকশনারি সরকারও পাল্টাচ্ছেন খেয়ালের বন্দিশ এনসিইআরটির প্রকল্পে। সেখানে দেশ, সেখানে পরিবেশ, ধান ক্ষেত, ক্ষেত খামার, সংসার, সমাজ, এইসব বিষয় নিয়ে গান তৈরি হচ্ছে। খেয়াল গান, মনে রাখবেন, খেয়াল হিন্দিতে। আমরা যখন বাঙালিরা, আমরা কি করব? আমরা পড়ে থাকবো সেই পুরনোয়। তা বন্ধুরা, রাগ এমন বিলম্বিত ঝুমরা, 14 মাত্রা তাল, বাংলা খেয়াল। সে আসবে কিনা জানি না, যদিও বলেছে, কে কাকে বলেছে কোন কথা, কথা দেবে বলে কথার খেয়ালে। সে আসবে কিনা জানি না, সে আসবে কিনা জানি না, সে আসবে, সে আসবে কিনা জানি না, সে আসবে, সে আসবে কিনা জানি না, সে আসবে কিনা জানি না। শ্রীমতী রাখাকে অনুরোধ করছি, রাখা একবার বলুন সাউন্ডের ব্যালেন্স ঠিক আছে কিনা। রাখা, অনুগ্রহ করে যদি একবার জানাও লিখে। সে আসবে কিনা জানি না, সে আসবে কিনা জানি না।
জানি না সে আসবে কি না, জানি না সে আসবে কি না, জানি না। ধন্যবাদ রাখা, ধন্যবাদ। সে আসবে কি না, জানি না, জানি না। আমিও কি কথার খেলা করিনি কখনো, মনে কি রাখিনি আজও একজন কথা না রাখার, কথার খেয়ালে সে আসবে কিনা জানি না। ধানি রে গামা পারে গাছা নি রে গা রে গামা পাম রে মা গা রে নি ধানি রে গা রে পা রে মা রে সে আসবে কিনা জানি না। পাম রে গামা মা গামা নি ধা পাম রে গা মা ধা নি রে গা রে নি ধা নি রে মা রে সা পাম গা রে সা সে আসবে কিনা জানি না, জানি না সে আসবে কি না, জানি না, জানি না সে আসবে কি না, জানি না। পাম গে রে গামা ধানি জানি দা পাম গে রে গামা রে গা গা রে নি দা মা গা মা ধা নি রে গা গা মা পাম রে মা গা সা নি ধা পাম গা ধা নি রে গা সে আসবে কি না জানি না। আ আ আ সে আসবে কি না, সে আসবে কি না জানি না। গামা ধানি রে গা রে জানি রে নি দা পামা গামা নি দা পামা দা মা পামা গে রে সা পামা গে রে গা মা ধানি রে গা রে নি দা পামা গে গা রে জানি রে নি দা ধানি রে গামা দা পামা গে গা রে নি রে সা পামা গে গা রে জানি দা পামা গে রে সা নি রে গে নি রে গে নি রে সে আসবে কি না জানি না। আ আ আ সে আসবে কিনা জানি না। এর বেশি এগোনোর দরকার নেই। আরো অভ্যস্ত হয়ে উঠুন সকলে, তখন আরো বড় করা যাবে। এরপর যেটা গাইব সেটা মধ্যলয় ইমানে একটি খেয়াল গান বা বন্দিশ। এটা আমার
ছাত্রছাত্রীদের মধ্যে কেউ কেউ জানেন সেই যে ছোঁয়া সন্ধ্যের ফাঁকে ছুঁয়ে আছো আজও আমাকে। তিন তাল মধ্যলয়, রাগ এমন। সেই যে ছোঁয়া, সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে, সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে ছুঁয়ে আছো আজো এ আমাকে। সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে, সেই যে ছোঁয়া ছোঁয়া, সেই যে, সেই যে, সেই যে ছোঁয়া, সেই যে, সেই যে ছোঁয়া, সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে ছুঁয়ে আছো আজো আমাকে, 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 আমাকে। সেই যে ছোঁয়া। পামগরে গমনি দমদনি দনি দ পামগরে গরে নিরে নিদা দানি রে গরে গস। সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে ছুঁয়ে আছো আজো এ আমাকে। সেই যে ছোঁয়া। গমনি দ পাম পামগরে গম দে পাম দে মগ নিরে সা ধা ধা ধানি রে গ। সেই যে ছোঁয়া। নিদা পা নিদা মা নিদা পাম গ গায় কারে নিদা পাম গা পাম দে মগ নিরে সা ধা। সেই যে ছোঁয়া। সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে, সন্ধ্যের বাঁকে। সেই যে, সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে, সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে, সেই যে ছোঁয়া। আমার যে দিন চলে গেছে, আমার যে দিন চলে গেছে, চলে গেছে আমার যে দিন। বন্ধুরা, এই কিন্তু রাগ প্রধান না। রাগ প্রধানের আঙ্গিক সম্পূর্ণ আলাদা। বাঙালি কেন জানি এটাকে রাগ প্রধান বলে খুব আনন্দ পায়। যেমন অনেক বাঙালি বড্ড বেশি আমাকে, আমার নাম যদিও অফিসিয়ালি কবির সুমন, সুমন চট্টোপাধ্যায় বলে আনন্দ পান। উদ্ভট আনন্দ। কুটুমনি তা গাল টিপে দেবো, গাল টিপে দেবো, গাল টিপে, গাল টিপে দেবো। সেই যে ছোঁয়া। একজন লিখছেন, আপনাকে কবে গিটার হাতে দেখবো? তবু বলেননি আপনাকে কবে জাঙ্গিয়া পরা দেখবো। ছোট্টবেলায় আপনি জাঙ্গিয়া পরতেন। আমার নাম কবির সুমন। ও গিটার ভুলে গেছি, ওটা নেই। ছোটবেলায় হারমোনিয়াম বাজাতাম, এখনো বাজাই। মাঝে কদিন গিটার ছিল। সেই যে ছোঁয়া গিটারের, সেই যে পামগরে গামা ধারে জানে দা পামগরে। সেই যে ছোঁয়া সৌরভ বাবু, সেই যে ছোঁয়া। কবে আবার গিটার, সেই যে ছোঁয়া। আমার মা যদি থাকতেন বলতেন, হ্যাঁ রে টুটলি, কবে ফের হাফ প্যান্ট
পরে ঘুরে বেড়াবি 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 সেজেছ। আমার নাম কবির সুমন। আনন্দে থাকুন। পামা গারে গামা দারে দারে দামা মা গারে সেজেছ। গারে নিরে নিদা পামা গারে গারে নিরে নিদা ধানি রে গামা ধা নিধা 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 পামা গারে গা সেজেছ। আ আ সেই যে সেই যে অনেকে ভাবেন তান করাটা খুব কৃতিত্বের, একেবারেই না। গান শিখলে বছর দুয়েক খেয়াল শিখলেই সবাই তান করতে পারে, ওটা কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব হচ্ছে ঠিক মতো একটা গানকে পরিবেশন করা। পামা গারে গামা রে গামা দা পামা গারে পামা গারে গানি রে জানি দা দানি রে গা সেজে। আমার যেদিন চলে গেছে, আমার যেদিন যেদিন চলে গেছে, আমার যেদিন গারে নিরে নিদা পামা গারে গা, আমার যে দিন চলে গেছে ফেলে আসা সাজ, পিছু ডাকে সেজেছ। সেজেছ। গানে রে দা বাবা সানি রে গা পামা গে রে গা মা ধায় ধা ধানি রে গা গানে নি রে নি দা বা পামা গা গা সেজে। পামা রে গা মা রে গা মা দা পামা গা রে গা মা নি দা পামা রে দা নি দা বা সানি রে গা রে নি রে গা রে নি রে নি দা ধানি রে গা মা পা সেজে। গারে নি রে নি দা পামা গা মা দা রে সা নি দা পামা গা সেজেছ। সেজেছ সেজেছ। বাঙালির কি কি কারণে 14:45 হয়েছে? এটা বাংলা খেয়ালের অনুষ্ঠান, জাতিস্বর এখানে শোনানো যাবে না। একজন ধরুন ভেগান, আপনাদের নেমন্তন্ন কেটেছেন, কে বলবেন গরুর মাংস কি পাওয়া যাবে এখানে? ধরুন চায়ের নেমন্তন্ন, ঠিক? সুদীপ সেলিম, সুদীপ জনাব, ধন্যবাদ জনাব, এটা খেয়ালের অনুষ্ঠান। চায়ের নেমন্তন্ন দেখেছেন, বললেন যে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু ইউর টি পার্টি, হাউ অ্যাবাউট এ কাপ অফ কফি? এটা কিন্তু হয় না। না, বাংলা খেয়াল। দেখুন, এর একটা অভ্যেস আছে হয়ে ওঠা। আচ্ছা, আমার গান তো টিকিট কেটে শুনতে হয়, এমনি শুনছেন। আচ্ছা, এটা একটা ব্যাপার আছে, অনেক টাকা টিকিট কাটতে হয়, জানেন তো। ছেড়ে দিন, হ্যাঁ, কদিন আর বাঁচবো, এটা মজাও করে নেবো ফাঁকতালে। এরকম কিছু হলে তখন কিছু কিছু লাইটনেস অফ বিইংও আসে, যেটা সেই মিলান কুন্ডেরার অসামান্য উপন্যাস দি ইনক্রেডিবল লাইটনেস অফ বিইং। বন্ধুরা দেখুন, খেয়াল অঙ্গ, এখন আপনারা খেয়াল শুনছেন, কিন্তু খেয়াল অঙ্গের কত গান আধুনিক গানে স্থান পেয়েছে। যেমন ধরুন একটা গান আমি ছোট্ট করে আপনাদের শোনাই, সেটা অনেক বেশি দরকারি, কারণ খেয়াল আঙ্গিকের গান, আধুনিক গান। ধনঞ্জয় ভট্টাচার্য গেয়েছিলেন, আমি তার 5 কোটি লাইট ইয়ারের মধ্যেও পৌঁছতে পারিনি, কোনোদিন পারবও না, এত বড় শিল্পী। এবং সুর করেছিলেন সুধীন দাশগুপ্ত। ছোট্ট করে শোনাই, পরের রাগে আবার যাব। এমন মধুর ধ্বনি আর শুনিনি, আমি তবলাটা ইচ্ছে করে নিচ্ছি না। চরণ নুপুরে এমন মধুর ধ্বনি আর শুনিনি, চরণ নুপুরে
বাজে কত যে লাজে আলো নেভা সাজে আমার হৃদয় জুড়ে। এবার আসুন তো আমরা টুক করে তবলাটা নিই। খেয়াল ভেঙে কি করে আধুনিক গানটা তৈরি হয়েছে। ধা দিন দিন ধা ধা দিন, এমন মধুর ধ্বনি আর শুনিনি, হায় চরণ নূপুরে। বাজে কত যে লাজে আলো নেভা সাজে আমার হৃদয় জুড়ে, এমন মধুর ধ্বনি আর শুনিনি, এমন মধুর ধ্বনি এমন। আমি একটুখানি স্বর বিস্তার করছি, দেখুন এবারে বুঝতে পারবেন কিভাবে খেয়াল থেকে আধুনিক গানটা তৈরি। এমন এমন মধুর ধ্বনি আর শুনিনি, হায় চরণ নূপুরে। বাজে কত যে লাজে আলো নেভা সাজে আমার হৃদয় জুড়ে, এমন মধুর ধ্বনি, এমন মধুর ধ্বনি ধ্বনি, এমন মধুর ধ্বনি, এমন মধুর ধ্বনি, এমন মধুর ধ্বনি আর শুনিনি, হায় চরণ নূপুরে, চরণ নূপুরে, এমন গামাধানি জানি দাবা মাগারে গারে নিরেসা, এমন মধুর ধ্বনি, এমন মধুর ধ্বনি, এমন মধুর ধ্বনি আর শুনিনি, এমন মধুর। মনের দুয়ার খুলে রাখি, যদি সে আসে আকুল নয়নে চেয়ে থাকি, যদি সে আসে মনে হয় এত কাছে নয়, সে তো দূরে, এমন। পুরো একদম মাপে করেছেন সুধীন দাশগুপ্ত, একটা খেয়াল আঙ্গিক। পামাগারে গামাদানি রে জানি দামাগারে গারে নিরেসা, এমন মধুর ধ্বনি। পথের প্রান্ত হলো আলো, তারি আলোতে ঘরের প্রদীপ নিভে গেল, তারি আলোতে ছায়া তার ধরা দিল, মায়া ভরা সুরে, মায়া ভরা সুরে,
মধুর ধ্বনি আর শুনি নি। এবারে এই মধুর ধ্বনি যদি করতে থাকি সমানে, গানটা নষ্ট হয়ে যাবে। ঠিক এইভাবেই বহু খেয়ালের অনুষ্ঠান নষ্ট হয় বাড়াবাড়ির জন্য। যে এইটা হলো একটা আমাদের বড় সাবধানতার জায়গা। ধরুন ইমন রাগের ওপর কত সুন্দর সুন্দর গান হয়েছে, যেমন ধরুন গুরু সলিল চৌধুরীর আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ইমন ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে, আজ তবে টুকু থাক। সলিল। তেমনি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ইমন, এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো। হেমন্তবাবুর সুর, মুকুল দত্তর লেখা। আমার চেয়েও ভালো বাংলা গান যদি কেউ লিখে থাকেন তিনি মুকুল দত্ত। এবং মোহিনী চৌধুরী, এরা দুজন আমার চেয়েও ভালো বাংলা গান লিখেছেন। মোহিনী চৌধুরী এবং মুকুল দত্ত। আর এই গানটা গেয়েছিলেন মানব জাতির সম্পদ, সভ্যতার এক উজ্জ্বল নজির তালাত মাহমুদ। এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো, এ যদি আকাশ হয় তোমায় কি বলে আমি ডাক। এখানে যদি বেশি কাজকর্ম করা যায় সব শেষ। ভুলে যাওয়া নাম ধরে ডাক দিলে কেন, ব্যথা হয়ে চিরদিন রয়ে গেল যেন। খোদার মেহেরবানি, আল্লাহর রহমতে, গুরুদের কৃপায় এখনো খাতা দেখতে হচ্ছে না। চলে যেতে যেতে কুলে এসে এসে কান্নায় ভেঙে যাওয়া এই কি সাগর, এ যদি সাগর হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো। হিংসা হয় মশাই, আমি এরকম গান লিখতে পারিনি। আমি আপনাদের বলছি, আমার চেয়ে ভালো গান পৃথিবীতে খুব কম লোক লিখেছে। দুজন বাঙালি লিখেছে আমার চেয়ে ভালো গান, মোহিনী চৌধুরী আর মুকুল দত্ত। কোনো সাহেব লিখতে পারেনি। আমি 4-5টি ভাষা জানি, এটা সম্ভব হয়নি। অদেখার বাঁশুরি যে কেন বাজালে, আগুন দিয়ে যেমন কেন সাজালে, চলে যেতে যেতে পিছু পানে ফিরে যাও চাওয়া, এই কি মরণ, এ যদি মরণ হয় তোমায় কি বলে আমি ডাকবো বলো, এ যদি আকাশ হয় তোমায় কি বলে। বন্ধুরা, একমাত্র বাঙালি আমার নাম বললেই বব ডিলান, পিট সিগার বলেন। এবার খুঁজে দেখবেন তো ওরা কটা বাংলা গান থেকে কোন সাহেব একটা গান তৈরি করতে পেরেছে। আমার ক্ষমতায় কুলিয়েছে, আমি ওদের গান ভাবানুবাদ করেছি, রবীন্দ্রনাথও করেছেন, কাজী নজরুল ইসলাম করেছেন। আমাদের ক্ষমতা আছে তাই করি, ওরা পারে না। মনে রাখবেন, আমার ওপর কীর্তনের প্রভাব সবচেয়ে বেশি, রামপ্রসাদের প্রভাব সবচেয়ে বেশি, কোনো বব ডিলান না। ওটা আমি ট্রান্সলেট করেছি। এটি পার্টি আছে আমার নামে, মানে আমার ঘটাশ্রাদ্ধ না করে তারা জল গ্রহণ করেন না, বামপন্থী। তারা আমার ভাবানুবাদ এবং নিজের কথা বসানো
একটি গান, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, ওটা ওটা করেন, তাতে লেখকের নাম দেন না। তা আমার একজন পরিচিত, আমার এক বান্ধবী, তিনি ওদের জিজ্ঞেস করেছেন এটা কবি সুমনের লেখা, এটা বলেন না কেন? মানে এটা কবি সুমন না, বব ডিলান। হতভাগাগুলো জানেন, এত অশিক্ষিত বামগুলো আজকাল, আগে ছিল না, বামগুলো শিক্ষিত ছিল, এখন কম্পিটিশন করে অশিক্ষিত বামেরা, এত অশিক্ষিত বলে ওটা বব ডিলানের ট্রান্সলেশন না। ওরা কোট করেছে, কত হাজার মরলে পরে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। এটা কোনো বব ডিলান বা টব মিলান লেখেনি। ওর লাইনটা ছিল, হাউ মেনি ডেথস মাস্ট ইট টেক টিল হি নোজ দ্যাট টু মেনি পিপল হ্যাভ ডাইড। আমি ওটা লিখিনি। আমার যেটা মনে হয়েছিল আরো প্রাসঙ্গিক সেটা, এবং আমি অনেক সময় গাইতাম, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে ভোটের জলে ভেসে। অনুষ্ঠানে আমি এটা গাইতাম। এটা আমার লেখা, কোনো বব ডিলানের বাপের লেখা না। আমার গান যদি শুনে থাকেন সত্যি, দেখবেন এতে রামপ্রসাদের প্রভাব হচ্ছে, এর মধ্যে শচীন দেব বর্মনের প্রভাব সবচেয়ে বেশি। পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বাগা, হাই কি করি গো বলো মননিয়া, সে যে প্রণয় হুতাশে ওঠে উথলিয়া। এত শচীন দেব বর্মন মশাই, কোথায় বব ডিলান, পিট সিগার, কি আপদ। সাহেব না হলে হয় না। না, এত সুন্দর সুন্দর খাবার আমাদের দেশে আছে, আমরা বানিয়েছি, সাহেবরা কি করেছে, কি আশ্চর্য। সাহেবরা ভালো ভালো কাজ করেছেন, আমরা খুব খারাপ না। কিন্তু বন্ধুরা, এখান থেকে যাবো, আমাদের সময়ও শেষ হচ্ছে। কলাবতী, রাত্রির রাগ, এই সময়কার রাগ কলাবতী। কলাবতী হচ্ছে গাপাধানি দা। কলাবতীর আগেও গুরু সলিল চৌধুরীর অসামান্য একটি গান, ঝনন ঝনন বাজি সুর বাহারে রস সিঙ্গারে, লাজে বাজে 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 ঝনন ঝনন। এটাতে কোন ডিলান আর কোন রোবসন আর কোন সিঙ্গার? রবীন্দ্রনাথ ঠাকুর দিলীপ কুমার রায়ের সঙ্গে কথোপকথনে বলেছিলেন, ইউরোপ 200 বছর আমাদের প্রতিবেশী, আমরা কি পাথর না বর্বর যে তার উপহারের ডালি ফিরাইয়া দিব? যে মন গ্রহণ করিতে জানে না, সে দানও করিতে জানে না। ইউরোপ আমেরিকা কি গ্রহণ করিতে জানে? কাঁচকলা, কাঁচকলা। একজন তো বিবেকানন্দ নাম বলতে গিয়ে বিবেকানন্দম না বিবেকফুন্ডুম করে, মানে পরে আরেকটু হলে একটা কেলেঙ্কারি। আমাদের এখানে কিছু কিছু লোক আছে ভীষণ অসুবিধায় পড়ে যান, তারা বিবেকামুন্ডম বলে ফেললেন, ওটাও পাচ্ছে না। আর আমরা পারি, তাই আমরা ওদের থেকে কাজ নিয়ে নিজের কাজ করি। রবীন্দ্রনাথ ঠাকুর বহু কাজ করেছেন, কাজী নজরুল ইসলামের সুন্দর সুন্দর কাজ আছে, অন্যান্য দেশের সঙ্গীত নিয়েছেন, নিয়ে বাংলা গান তৈরি করেছেন। এইভাবে সভ্যতা এগিয়েছে। তা বন্ধুরা, কলাবতী মনে রাখবেন, কলাবতীতে তেমনি কলাবতীতে সলিল চৌধুরীর আর একটা সিনেমার গান আছে, সেটা হচ্ছে শ্যামল মিত্র আর সবিতা চৌধুরী গিয়েছিলেন, ডেকো না মোরে ডেকো না গো ডেকো। একবার শুনে দেখবেন, হ্যাঁ, গান কাকে বলে, শ্যামল মিত্রর গাওয়াটা একবার শুনে দেখবেন, এবং সবিতা চৌধুরী বিশেষ করে শ্যামল। ডেকো না মোরে ডেকো না গো আজ, ডেকো না অমন করে। কেমন, এটা সিনেমার গান। জীবন তরণী সাধের পসরায়, এখনো যায়নি ঝোপ ভরে সবিতা ঢুকলেন, ডেকো না মোরে ডেকো না। একবার শুনবেন, হ্যাঁ। কলাবতী, আমি তাল করছি রূপক। রূপক রূপক হলো 7 মাত্রার তাল, 1 2 3 4 5 6 7। একটু আগে দীপচন্দিতে গাইছিলাম গানটা 14 মাত্রা, কিন্তু রূপকেই গাই। দেখা যাক কি লয়। দাঁড়ান।
ঠিক আছে। কে তুমি বাজাও ঠোঁটের সুর, হারমোনিকায় তৃষ্ণা নিয়েছিল রাতের কলকাতা অপেক্ষায়। কে তুমি বাজাও ঠোঁটের সুর, হারমোনিকায় তৃষ্ণা নিয়েছিল রাতের কলকাতা অপেক্ষায়। বাংলা খেয়াল আধুনিক। কে তুমি বাজাও ঠোঁটের সুর, হারমোনিকায় তৃষ্ণা নিয়েছিল রাতের কলকাতা অপেক্ষায়। তৃষ্ণা কে তুমি বাজাও ঠোঁটে, কে তুমি, কে তুমি বাজাও ঠোঁটে, ঠোঁটের সুর। কে তুমি বাজাও ঠোঁটের সুর, কে তুমি, কে তুমি, কে তুমি বাজাও ঠোঁটের। বলুন তো এরকম ভাষা আর হবে? কোনো দিন আমি অন্য কোনো ভাষাকে ছোট করেও বলছি না, বড় করেও বলছি না, সোজাসুজি এরকম ভাবে মিলেমিশে ভাষা আর কোথাও খেয়ালে আছে? নেই কিন্তু। গাবাদানি দাবা কে তুমি বাজাও ঠোঁটের সুর, হারমোনিকায় তৃষ্ণা নিয়েছিল রাতের কলকাতা অপেক্ষায়। কে তুমি, কে তুমি বাজাও, কে তুমি, কে তুমি বাজাও ঠোঁটে, ঠোঁটের সুর। কে তুমি বাজাও ঠোঁটে, ঠোঁটের সুর, হারমোনিকায় কে তুমি, কে তুমি বাজাও, কে তুমি বাজাও ঠোঁটের, ঠোঁটের সুর, হারমোনিকায় কে তুমি বাজাও, কে তুমি বাজাও, কে তুমি ঠোঁটে ধরো সুরগুলো, জিভ ছোঁয়াও, কে তুমি বাজাও, কে তুমি ঠোঁটে ধরো সুরগুলো, জিভ ছোঁয়াও, গভীর গভীর চুম্বনে পান করো এ রাত্রিটা, কে তুমি ঠোঁটে ধরো সুরগুলো, কে তুমি, কে তুমি ঠোঁটে ধরো সুরগুলো, জিভ ছোঁয়াও, গভীর চুম্বনে পান করো এ রাত্রিটা, কে তুমি বাজাও ঠোঁটের সুর, হারমোনিকায় তৃষ্ণা নিয়েছিল রাতের কলকাতা অপেক্ষায়। গাবাদানি ধানি বানি দাবা দাবা গাবা গা, কে তুমি বাজাও ঠোঁটের, গাবা সানি ধানি বানি দাবা দাবা গা সা সা, কে তুমি বাজাও, কে তুমি কে তুমি বাজাও ঠোঁটের সুর,
ঠোঁটের সুর কে তুমি বাজাও, কে তুমি বাজাও, কে তুমি বাজাও ঠোঁটের সুর। হারমোনিকায় তৃষ্ণা নিয়েছিল রাতের কলকাতা অপেক্ষায়। সাগাবাদানি দা বাগা বাগা গাছানি সকে তুমি বাজ, গাপানি দানি পানি দা পাদা বাগা বাগা কে তুমি সানি দা বাগা বাগা কে তুমি বাজাও। সাগা বাগা গাছানি দা বাগা পাদানি সাধানি সাগা পাদানি দা ধানি সাগা বাগা গাছানি দা বাগা কে তুমি বাজাও ঠোঁটের। গাপানি দানি পানি দা পাদা পানি দানি নি দানি নি দানি দা নি দা বাধা বাগা বাগা কে তুমি বাজাও। গাবাদা সানি দানি সাগা পা পাগনি সানি দা বাগা কে তুমি কে তুমি বাজাও, কে তুমি বাজাও, কে তুমি বাজাও ঠোঁটের সুর। হারমোনিকায় তৃষ্ণা নিয়েছিল রাতের কলকাতা অপেক্ষায়, কে তুমি বাজাও কে তুমি ঠোঁটে ধরো সুরগুলো, সুরগুলো কে তুমি ঠোঁটে ধরো সুরগুলো, কে তুমি ঠোঁটে ঠোঁটে, কে তুমি ঠোঁটে ধরো সুরগুলো, সুরগুলো কে তুমি ঠোঁটে কে তুমি ঠোঁটে ধরো সুরগুলো। সাগা পা বাগা সাগা সানি সানি দা বানি দা বানি দা গা বাদানি সানি দা বাদা বানি দা বাগা সা কে তুমি ঠোঁটে ধরো সুরগুলো। জীব ছোঁয়া গভীর চুম্বনে পান করো এ রাত্রিটা, কে তুমি বাজাও ঠোঁটের সুর। হারমোনিকায় তৃষ্ণা নিয়েছিল রাতের কলকাতা, তৃষ্ণা নিয়েছিল রাতের কলকাতা, তৃষ্ণা নিয়েছিল রাতের কলকাতা অপেক্ষায়। বন্ধুরা, বিদায় নেব। আবার কখনো দেখা হবে, হয়তো এই পূরবীর আঙিনাতেই। এটা একটা অভ্যেস। শুক্তো খাওয়া যেমন অভ্যেস, অনেক কিছু খাওয়া যেমন অভ্যেস, তেমনি বাংলা খেয়াল বা হিন্দি খেয়াল বা খেয়াল শোনা গাওয়া একটা অভ্যেস। আমার মনে হয় না আপনাদের ভীষণ এটা এড়িয়ে যাওয়ার মতো কিছু বলে মনে হয়েছে। যত শুনবেন তত অভ্যস্ত হবেন। আমার শুধু ভাবলে ভয় করে যে আমি কাউকে সেরকম তৈরি করে যেতে পারবো না, আমার বয়স নেই আর। একটু অ্যাডভান্সড না হলে একদম শূন্য থেকে তো তৈরি করতে পারবো না। একদম শূন্য থেকে তৈরি করা আমার পক্ষে সম্ভব না। একটু যদি হিন্দি খেয়াল গে অভ্যস্ত কেউ যদি আসতেন, বাঙালির বঙ্গ সন্তান, বাঙালি না হলেও চলবে, তাহলে আমার একটু সুবিধে হতো। কিন্তু সেরকম কাউকে বোধহয় পাবো না। সময় দ্রুত ফুরিয়ে আসছে। মাইকেল মধুসূদন দত্ত, তিনি মনমোহন ঘোষকে লিখেছিলেন মারা যাবার ঠিক আগে, লুক মনু, মাই ডেজ আর নাম্বারড, মাই আওয়ার্স আর নাম্বারড।
even my minutes are numbered. I can't say that, সেটা বলছি না, কিন্তু definitely my time is over. এবং এটা বলতে আমার কোনো কষ্ট দুঃখ কিছুই হচ্ছে না। I have had a wonderful life. আমি অসম্ভব চমৎকার ঘটনাবহুল একটি জীবন কাটিয়েছি, এখনো কাটাচ্ছি। আমার বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমায় ভালোবাসা দিচ্ছেন এবং রেখেছেন আমাকে। কিন্তু সময় বড় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যদি কাউকে পেতাম, একটু তৈরি করতে চেষ্টা করতাম, কারণ আমার মনে হয় না আমি মারা যাবার পর আর কেউ এভাবে আদৌ বাংলা গান গাইবে কিনা আমার সন্দেহ। বাংলা খেয়াল তো দূরের কথা। যদি আপনাদের মনে হয়, আপনারা শিখুন এবং দেখবেন খুব শক্ত না, এটা অভ্যেসের মধ্যে থাকা। ভালো থাকবেন সকলে। আর দেখুন, আতঙ্কের মধ্যে দিন কাটাবেন না। আমাদের সকলেরই করোনা হয়তো হয়েই গেছে বা হবে, সবাই মারা যাব না। আক্রান্ত হচ্ছেন ৯২,০০০, মারা যাচ্ছেন ২০৮, বাকি সকলে সেরে ফিরছেন, এইটা কিন্তু কেউ বলছে না। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সারা পৃথিবীতে বহু লোক আক্রান্ত হচ্ছেন, সেরেও যাচ্ছেন। যে অনুগ্রহ করে আমরা যেন আতঙ্কের শিকার না হই, তাহলে মুশকিল হয়ে যাবে, তাই না? ভালো থাকবেন সকলে। নমস্কার, সালাম নেবেন। শুভরাত্রি।